This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত 8টা মানে আপনারা জানেন হাজির ঠোঁটকাটা, আর ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয়ে হাজির। আজও সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শুধু তুলে ধরবো না, সেই সমস্ত বিষয়গুলো দেখে, সেই খবর শুনে আপনাদের মনে যা প্রশ্ন জেগেছে সে প্রশ্নের প্রতিনিধিত্ব করব। ভোটের মরশুম চলছে, তাই কাদা ছোড়াছড়ি, আকচা আকচি, চাপানুতোর এ শব্দগুলো খুব কমন। এই শব্দগুলো বারবার উচ্চারিত হচ্ছে। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, ভোট বড় বালাই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজ কোট আনকোট ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। সাধু সন্তরা কেন সরাসরি রাজনীতি করবেন সে প্রশ্ন তুলেই তিনি কিন্তু থেমে যাননি। এক মহারাজের নাম করে তিনি বলেছিলেন, আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আইডেন্টিফাই করেছি মানে এই ভোট রাজনীতির মঞ্চ থেকে প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন তিনি। আরামবাগে মুখ্যমন্ত্রী কাল যা বলেছিলেন, আজ তার জবাব দিলেন আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় জবাব দিলেন? পুরুলিয়ায়। একবার শোনাই আপনাদের। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। শুনলেন, প্রধানমন্ত্রী বলছেন বাংলার মুখ্যমন্ত্রী ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। নরেন্দ্র মোদী মনে করেন তৃণমূল ভোট ব্যাংকে খুশি করতেই তোষণ করে এত নিচুতে নেমেছে। মিশন বা ইসকনের বিশেষ কোনো মহারাজকে নিয়ে কিছু বলার থাকলে নির্দিষ্ট জায়গায় অনুযোগ করতে পারতেন। কেন ভোট প্রচারের মঞ্চে মিশন ইসকনের নাম তৃণমূল সুপ্রিমোকে টেনে আনতে হলো? 7-5 না ভেবে স্রেফ অভিযোগ করবেন বলেই অভিযোগ করেছেন কি, নাকি ভেবে চিন্তেই বলেছেন তিনি? আধ্যাত্মিক গুরুদের অপমান হলে যে কেউ প্রশ্ন তুলবে, বিরোধীরা বলবেই ভোট ব্যাংকে খুশি করার রাজনীতি। বিজেপির ইকুয়েশন বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেই এই সময় দাঁড়িয়ে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে এই হেন মন্তব্য করে বিতর্ক অনেকাংশে বাড়িয়ে দিলেন? আসুন একটু দেখি। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি সন্ন্যাসী। মুখ্যমন্ত্রী শনিবার আরামবাগের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে কি বলেছিলেন তার কিছুটা শুনলেন। যে কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল তার কথাও শোনালাম, কিন্তু বিতর্ক কি এত সহজে থামতে পারে? রবিবার ভোটের প্রচারে বঙ্গে এসে সুর সপ্তমে তুললেন নরেন্দ্র মোদী। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं, और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়।
बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। মিশন বিতর্কে স্বামী বিবেকানন্দের কথাও এলো। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দর প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী। स्वामी विवेकानंद जी जब विदेश की धरती पर गए थे, जब वो भारत की बात करते थे तो लाखों लोग उनके भक्त बन गए थे। हर एक पर एक वर्ग ऐसा भी था जिसको भारत से नफरत थी। उन्होंने स्वामी विवेकानंद जी का खूब अपमान किया, अरे धमकाने की कोशिश की, पर स्वामी विवेकानंद मां भारती का मिशन लेकर निकले थे, वो कहां डरने वाले थे। आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। যাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত, সেই মহারাজ বলছেন তার ভক্তরা হাইকোর্টে যাবেন, রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। আমাদের যারা অনুগামী আছেন, যারা শুনেছেন, তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন, হ্যাঁ, এটা মামলা করবেন। আমি প্রার্থনা করি তার শুভ বুদ্ধি চৈতন্য হোক। কার্তিক মহারাজ বলছেন মুখ্যমন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হোক। নরেন্দ্র মোদী বলছেন কট্টরপন্থী মুসলিমদের চাপেই সাধু সন্তদের অপমান করা হচ্ছে। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। সত্যি যা হচ্ছে, যা হলো, সবটাই ভোট মেরুকরণের রাজনীতি। নরেন্দ্র মোদী বলছেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের অপমান তিনি বরদাস্ত করবেন না। জবাব পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের রাজনীতি কি তাহলে নতুন বাঁকে? আসুন দেখি। আমি হিন্দু বিরোধী, আমি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন বিরোধী। আমি শুধু তোমরা ভোট দাও। আক্রমণ করে তিনি সমাজের একটি নির্দিষ্ট মৌলবাদী অংশকে বার্তা দিতে চাইছেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতি নরেন্দ্র মোদী করেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের মানুষদের এবং এই ধরনের সংস্থাগুলোকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা নরেন্দ্র মোদীর কাছ থেকে শিক্ষা নিতে হবে না। সারা পৃথিবীর মানুষের কাছে যারা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধাশীল এবং আগ্রহ রাখেন, তাদের কাছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকনের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে, একটা নির্দিষ্ট অবস্থান আছে, উচ্চতা আছে। আজকে সেটাকে পর্যন্ত কালিমালিপ্ত করছেন, আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ত্যাগী মানুষ যারা গেরুয়া পরে তাদেরকে সম্মান করেন, ওই ভোগী মানুষ যারা যোগী হয়ে গেরুয়া পরে তাদের জন্য কোনো মেকি সম্মান আমাদের নেই। তৃণমূলের মুখপাত্রের কথা শুনেই রাজনীতির নয়া বিতর্কে দলের অবস্থান আশা করি বুঝতে পারছেন। বুঝুন কাণ্ড। ভোট যুদ্ধ এখন স্লগ ওভারে। সব দলই একটা ধুমধাড়াক্কা চালিয়ে খেলছে, যাতে বাকি যে 3 দফা বাকি আছে, মানে 3 দফা ভোট গ্রহণ পর্ব বাকি আছে, সেখানে আরো বেশি আসন তারা ঝুলিতে পুড়তে পারেন। আর সেখানেই কিনা ঘরে ঘরে লেগে গেল বলুন তো। হ্যাঁ, কংগ্রেসের কথা বলছি। এই তো সেদিন আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। তিনি বললেন ইসবার জোট সরকার, আর অধীরবাবু তার পাল্টা দিলেন, বোঝালেন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আর তা নিয়ে তো বেশ কড়া স্টেটমেন্ট করে বসলেন কংগ্রেস সভাপতি।
লোকসভায় কংগ্রেসের দলনেতার বিরুদ্ধে এত বড় কথা বলে ফেললেন মল্লিকার্জুন খাড়গে। ভাবুন একবার, সেই কবে থেকে চলছে। ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে এখনো। তার মানে বুঝতে পারছেন, এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো, যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি, তখন বললো কংগ্রেস 40টা বেশিও পাবে না। মনে করে দেখুন, দিদি এখন পাল্টি খাচ্ছে। দিদি তো গিরগিটিরা, কোনো অসুবিধা নাই, রং পাল্টাতে তিনি ওস্তাদ। মমতা জি গঠবন্ধন কে সাথ হ্যায়, ये स्पष्ट है। বাংলায় দয়া করে ভুলেও কেউ কংগ্রেস আর সিপিএমকে ভোট দেবেন না, কারণ ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একাই 100। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है। ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। বঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতির কিন্তু স্পষ্ট কথা, এটা নৈতিকতার লড়াই। আজও বললেন, সঙ্গে এটাও বললেন যে ধর্মচ্যুত হতে পারবেন না। সেই কথায় আসছি, তার আগে আরেক কাণ্ড ঘটে বসল। সেই কাণ্ড কলকাতার প্রদেশ কংগ্রেস ভবনের বাইরে ঘটল। একবার দেখুন। বিধান ভবনের বাইরে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কেউ বা কারা কালি ছিটিয়ে দেন। 3টি হোর্ডিংয়ে মল্লিকার্জুন খাড়গের ছবি বিকৃত, সেখানে আবার লেখা রয়েছে তৃণমূলের দালাল। ঘটনার কড়া নিন্দা করল কংগ্রেস, আর তারপরই নেমে পড়লেন দলের কর্মীরা। দুধ ঢেলে সেই কালি মুছতে হলো। মুছলেন তারা, দেখুন। কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই প্রদেশ ভবনের বাইরে যে ছবিতে মল্লিকার্জুন খাড়গের যে ছবিতে কালো কালি লাগিয়ে টিএমসির দালাল লিখে দেওয়া হয়েছিল, সেই ছবি পরিষ্কার করার কাজ এই মুহূর্তে করছেন। স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে বা কারা এই ছবি এরকমভাবে কালি লাগিয়ে দিল। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ অধীর চৌধুরী তিনি যে মন্তব্য করেছেন, তার পাল্টা হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের যে মন্তব্য, সেই মন্তব্যকে কেন্দ্র করেই কি কোথাও গিয়ে এই কালি লাগানোর ঘটনা ঘটলো, নাকি এর পেছনে কারা রয়েছেন তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। কি বুঝলেন? বাংলার এই ছবি কি দিল্লির কংগ্রেস নেতারা দেখলেন? ততক্ষণে অবশ্য বার্তাটা দিয়েই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। শুনুন। অধীর চৌধুরী ঠিক করবেন কোথায় যাবেন না যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের সাথে যদি লড়াই করতে হয়, তাহলে কংগ্রেস উপযুক্ত জায়গা নয়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে ওনাকে লড়তে হবে। উনি চিন্তা ভাবনা করে ঠিক করুন কোথায় লড়বেন। কে কি বলছে, কারোর জ্ঞান নিয়ে অধীর চৌধুরী চলেন। অধীর চৌধুরী নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হয়, আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। দেখুন, চোরে চোরে মাস্তুত ভাই, আমরা যেটা বারবার বলে আসছিলাম যে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তিনি বিজেপির দালাল, তিনি বিজেপির তল্পিবাহকতা করেন। সেই জন্য সিপিএম এবং আইএসএফের সাথে হাত মিলিয়ে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে সবসময় আক্রমণ করেন। তাহলে কংগ্রেস উপযুক্ত জায়গা নয়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে ওনাকে লড়তে হবে। উনি চিন্তা ভাবনা করে ঠিক করুন কোথায় লড়বেন। বিজেপি কি বলেছে আমি তার উত্তর দেবো কেন? বিজেপি বলেছে অধীরকে মমতার বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেস ত্যাগ করতে হবে। তো তেমন আমি আবার বলতে পারি তৃণমূলের বিরুদ্ধে যদি বিজেপি লড়তে হয়, তাহলে চিটফান্ড কাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে অ্যারেস্ট করাতে হবে। কই বিজেপি তা করছে না তো। তৃণমূলের বিরুদ্ধে যখন ইডি সিবিআইয়ের অত্যাচার হয় তখন তিনি উল্লসিত হন, আবার বিজেপির বিরুদ্ধে যখন তৃণমূল বঞ্চনার প্রতিবাদে লড়াই করে তখন তিনি চুপ করে থাকেন। প্রত্যেকটা পদক্ষেপে তিনি তৃণমূলকে পর্যদুস্ত করতে থাকেন। সেই কারণেই ইন্ডিয়া অ্যালায়েন্সে ইন্ডিয়া নামকরণ যিনি করেছিলেন, সেই মমতা ব্যানার্জি আমাদের পার্টির সুপ্রিমো, বারবার বলেছিলেন বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএম এর মুয়া ঘোট আছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে। ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। অধীরবাবুর সাফ কথা,
বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী, তৃণমূলকে কোনো স্পেস তিনি দিতে রাজি নন। শনিবার খাড়গের কড়া বার্তার পরেও কিন্তু তিনি অনড়, হ্যাঁ এখনো তিনি অনড়। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है। আমরা কোনো মতে খাতির করতে পারবো না, এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। বলেছিলেন যে সেই সময়কার কংগ্রেসকে রেখে সিপিএমকে সরানো যাবে না, তাই তৃণমূল তৈরি করেছিলেন। এবং তারপর আজকে তিনি উপলব্ধি করেছেন, সারা বাংলার মানুষ উপলব্ধি করেছে যে এই বাংলায় এই কংগ্রেসের সাথে থেকে বিজেপিকে সরানো যাবে না। ফলে পশ্চিমবাংলার হার্ড রিয়েলিটি হচ্ছে এই, এখানে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধ হতে হবে। কংগ্রেসের নেতা অধীর চৌধুরী পশ্চিমবাংলায় কাজ করেন, তিনি সেটা বোঝেন। সারা দেশের লোক ঠিক সমানভাবে বুঝবে কেন? আমি কি ততটা বুঝবো তামিলনাড়ুর লোকের মতন? मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্বে আছে রাজ্যে, আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না, ধর্মচ্যুত এসেন্সে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। এই অধীর বাবুর নেতৃত্বে শতাব্দী প্রাচীন কংগ্রেস বাংলায় শূন্য হয়ে যাওয়ার পরেও তিনি ইস্তফা দেননি। নির্লজ্জের মতো বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার বলে দিয়েছি। এত কথা বলবার কিছু আর জন্য বলতে পারো তো। এবার একটু ঘাটালের দিকে চোখ রাখি। ঘাটালে ঘটনার ঘনঘটা আপনারা জানেন, ঘাটালে যেন একটু বেশি ঘটনার ঘনঘটা। ঘাটাল মাস্টার প্ল্যান তা হবে কিনা এখনো জানা নেই, কিন্তু ঘাটালে দুই তারকার বাকযুদ্ধ কিন্তু হবে। আর তাতেই নতুন করে আগুনে ঘি ঢেলে দিলেন এবার বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কথা বলছি। তিনি কি করলেন? শাসক হোক কিংবা বিরোধী, বঙ্গ রাজনীতিতে সম্প্রতি বারবার নেতাদের মুখে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে ডেডলাইন। মানে ডেডলাইন হুঁশিয়ারি বললে বোধ হয় একটু বোঝাতে সুবিধা হয়। পঞ্চম দফার ভোটের আগে ঘাটালের জন্য আরও একটা ডেডলাইন সামনে চলে আসলো। এবার দেখুন। 23 তারিখ সকালবেলা ফলো করবেন, এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। মাসখানেকের মধ্যেই বাংলায় বর্ষার বর্ষণ শুরু হবে। বৃষ্টি মানেই ঘাটাল ভাসবে, ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হবে। কিন্তু প্ল্যানটা কি প্ল্যানই থেকে যাবে? ঘাটালে ভোট এলেই নেতাদের প্রতিশ্রুতির বন্যা ছোটে, কিন্তু ঘাটাল সেই বন্যাতেই ভাসে। তাদের কথা ভাবার সময় কোথায়? বরং দুর্নীতি আর তাই নিয়ে কাদা ছোড়াছুড়িতেই ঘাটালের রাজনীতি ব্যস্ত। আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক, আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। দেব হিরণ, ঘাটালের দুই তারকার লড়াইয়ে দুর্নীতি তোপ চলছেই। দুদিন আগেই তো ফের ভাইরাল অডিওকে হাতে পেয়ে তৃণমূলের দেবকে তোপ দেখেছিলেন বিজেপির হিরণ। তাতে ঘাটালে জলঘোলা কম হয়নি। ভোটের আগে এবার কি ঘাটালের রাজনীতিতে সুনামি আনতে চলেছেন বিরোধী দলনেতা? 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। না, এবারই তো আর প্রথম নয়। তোলাবাজি থেকে কাটমানি চিত্রনাট্যের ডাকাবুকো প্রধান সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বারবার করেছেন হিরণরা। সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে তার থেকে কাটমানি নেব। গরুচোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব, নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাব? মালদ্বীপে ঘুরতে যাব। তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানবে, মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি। বিরোধীরা যেমন অভিযোগ করেছেন, তেমনি গরু পাচার মামলায় বারবার ইডি সিবিআই এর নোটিশে ছুটেছেন দেব। এই তো 21শে ফেব্রুয়ারি ইডির তলবে দিল্লি পৌঁছেছিলেন তারকা প্রার্থী। যতবার ডাকবো ততবার আসবো এবং যত রকম ভাবে সহযোগিতা লাগবে সেভাবে করবো। আমি তো হাসুমকে গেছি, হাসুমকে ফিরেছি, আর কি চাই? তো কেন ইডি কি অন্য লোককে না ডেকে তোমাকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো? ডাল মে কুছ কালা হ্যায় কিনা জানা নেই,
কিন্তু দুর্নীতির ক্যানভাসে নায়কের নাম থাকলে কি রাজনীতির চিত্রনাট্য হিট হয়? শুভেন্দুর হুঁশিয়ারি আর দেবের জবাব। শুধু আমি না, বাংলা দেখো এটা ভোটে জেতা রাজনীতি, চমকানো ধমকানো রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না। বিরোধী শিবিরের চিত্রনাট্য ফ্লপ করতেই কি নায়কের এই টনিক? ঘাটাল থেকে আসি আরো এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে। 1 জুন শেষ দফায় ভোট রয়েছে। নজরে এবার যাদবপুর লোকসভা কেন্দ্র, আর এই কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের দিকেই কিন্তু সবার নজর রয়েছে। তার কারণ প্রতিবার ভাঙড়ের ভোটই যাদবপুর লোকসভা কেন্দ্রের জয় পরাজয়ের ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। আর তাই ভাঙড়ের দিকে সব রাজনৈতিক দলেরই কিন্তু নজর থাকে। নজর বললে ভুল হবে, বিশেষ নজর থাকে। নজর রেখেছে এবার কলকাতা পুলিশও। আর হবে নাই বা কেন বলুন? পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি, সেই রক্তাক্ত পঞ্চায়েত ভোটের পর এবারই প্রথমবার কলকাতা পুলিশের আওতায় আসা ভাঙড়ে ভোট হতে চলেছে, আপনারা জানেন। আর সেই কঠিন পরীক্ষায় কি লালবাজার পাশ করতে পারবে? সময় বলবে। ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। ও শওকত মোল্লার সাথে এত গায়ে ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। এই চাটুকারিতাটা বন্ধ করুন, আমি অনুরোধ করছি। 21 বিধানসভা নির্বাচন হোক কিংবা হালের পঞ্চায়েত নির্বাচন, ভোট মানেই রক্তাক্ত ভাঙড়কে দেখে বারবার আঁতকে উঠেছে গোটা বাংলা। মনোনয়ন থেকে ভোট গ্রহণ, পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মুড়ি মুড়কির মতো বোমাবাজি থেকে বন্দুক নিয়ে দাপাদাপি মারামারি বাদ যায়নি কিছুই। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে সেই ভাঙড়ই চলে আসে কলকাতা পুলিশের আওতায়। নয়া ডিভিশন ভাঙড়ে তড়িঘড়ি থানা তৈরি থেকে পুলিশ মোতায়েন সবই করেছে লালবাজার। 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট। এই কেন্দ্রের আওতায় রয়েছে ভাঙড়। লোকসভা ভোটকে সামনে রেখে ভাঙড়ে বাড়তি নজর দিয়েছে লালবাজার। এবার কি তাহলে রক্তহীন ভোট দেখবেন ভাঙড়বাসী? লালবাজার কমিশনের কাছে ফুল মার্কস পেতে শহরে যত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তার থেকে বেশি বোম উদ্ধার করেছে ভাঙড়ে। ভাঙড় সবসময় কিন্তু ক্রাইম প্রোন এলাকা। 2024-এর যে লোকসভা ইলেকশন, এটা কলকাতা পুলিশের জন্য বেসিক্যালি একটা চ্যালেঞ্জ। এক্সপ্লোসিভস, বম্বস, আর্মস এগুলো প্রচুর পরিমাণে রয়েছে। ইনডিসক্রিমিনেট পলিটিক্যাল পার্টি না দেখে যারাই ক্রাইম করবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কলকাতা পুলিশের আওতায় এলেও গত কয়েক মাসে বারবার তপ্ত হয়েছে ভাঙড়। আবার কলকাতা পুলিশের হাতেই গ্রেফতার হয়েছে তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম। ভোট যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে রাজনীতির পারদও ভাঙড়কে কেন্দ্র করে চড়ছে। বিরোধীরা তাই বলছে, আর এই অল্প কদিনের অভিজ্ঞতায় পুলিশি সক্রিয়তার সবচেয়ে খুব ইতিবাচক প্রমাণ আমি পেয়েছি তা না। পুলিশকে ঠিক করতে হবে, তারা তৃণমূলের জুতোর তলায় উর্দি দিয়ে দেবে নাকি তারা উর্দির সম্মান বজায় রাখবে। তৃণমূল বেশি দিন থাকবে না। পুলিশের অনেক অফিসারের রিটায়ারমেন্ট অনেক দিন অবধি বাকি আছে, কাজ করতে হবে, সেটা মাথায় রেখে সবাই কাজ করবে। নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমার আখড়া, বন্দুকের আখড়া হবে, কারণ টিএমসির নেতা এমএলএ ওখানে এই সময় বোমা বন্দুক নিয়ে এসে উৎপাত করছে। ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদেরকে বাঁচতেই দেবে না। কী ধরনের রাজনীতি এটা? আমার মনে হয় এবার লোকসভাতেও তারা পেয়ে যাবেন নমুনা। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। আজকে ভাঙড়ে যে দলটা একটা বিধায়ক আছে, সেই দলটা বিজেপির অর্থে মদতপুষ্ট। তারা অশান্তি করে, বিশৃঙ্খলা করে মানুষকে ভোটদান থেকে বিরত করতে চায়। আর কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ এবং তৎপর। আশা করব নির্বাচন কমিশনের সাথে সব রকম সহযোগিতা করে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট করবে। বোমা গুলি উদ্ধার তো হবে, অভিযান ধরপাকড়ও চলবে, কিন্তু ভোটের দিন কি ভাঙড়ের ছবি বদলাবে? শান্তিপূর্ণ ভোট হবে? শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, 1 জুন ভাঙড়ে কঠিন পরীক্ষার সামনাসামনি হবে কলকাতা পুলিশও। ক্যামেরায় সুদেব ও দেবব্রতর সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।